ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল এবং শেষ পর্যন্ত সেটাই আজ একবারে চূড়ান্ত জায়গায় পৌঁছলো। লাদাখ সীমান্তে সম্পূর্ণ বিনা প্ররোচনায় ভারতের এক কর্নেল এবং 2 জন সেনা জওয়ানকে হত্যা করল চীনা সেনা। 1975 সালের পর এই প্রথম চীনের হামলায় কোনো ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা ঘটল। আবার চীনের সংবাদ মাধ্যম দাবি করছে যে সীমান্ত সংঘর্ষে 5 জন চীনা সেনার মৃত্যু হয়েছে। পুরো ঘটনা ঘিরে সীমান্তে তীব্র উত্তেজনা। এই ঘটনা সামনে আসার পর 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আমি এই পর্যায়ে আপনাদের দেখাবো ঠিক কি ঘটেছে সেখানে। দেখুন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ভারত সংঘাত এবার গড়ালো হামলা এবং মৃত্যু পর্যন্ত। বিনা প্ররোচনায় চীনা বাহিনীর হামলায় মৃত্যু হলো ভারতীয় সেনার এক কর্নেল এবং 2 জওয়ানের। 45 বছর অর্থাৎ 1975 সালের পর ফের চীনের হামলায় ভারতীয় সেনার প্রাণ গেল। চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমসের এক রিপোর্টার টুইট করে জানিয়েছেন, সংঘর্ষে 5 জন চীনা সেনারও মৃত্যু হয়েছে। মে মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন সংঘাতের পারদ চড়ছিল। ভারতীয় সেনা সূত্রে খবর, সম্প্রতি সিদ্ধান্ত হয় দুদেশের সেনাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে কিছুটা পিছু হটবে। সেই মতো ভারতীয় সেনা প্রায় 2-3 কিলোমিটার পিছিয়ে আসে। সোমবার রাতে ভারতীয় সেনারা দেখতে যান চীনা ফৌজ পিছু হটেছে কিনা, কিন্তু গিয়ে দেখা যায় চীনা সেনা তখনও সেখানেই রয়েছে। এই নিয়ে ভারতীয় এবং চীনা সেনার মধ্যে বাদানুবাদ শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই গড়ায় সংঘর্ষে। পাথর এবং রড নিয়ে হামলা চালায় চীনা সেনা। গভীর রাতের সংঘর্ষে পাহাড় থেকে আছড়ে পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন ভারতীয় সেনার। সিনিয়র অফিসার কর্নেল এবং 2 জন জওয়ানকে মৃত্যু ঘটল এবং তার ইমিডিয়েট রিটালিয়েশনে যদি ওদেরও কিছু মনে থাকে, এইটাকে একটা আঞ্চলিক ঘটনা বলে যদি ওরা মেনে নেয়, তাহলে এই ব্যাপারটাকে এখানে মেটানো উচিত। তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত সীমান্ত জুড়ে উত্তেজনা করাটা উভয় দেশের পক্ষে খারাপ। চীন সেটা জানে যে ভারতের সঙ্গে এখন যে কোনো সমস্যার সমাধান করতে হলে কোনো মিলিটারি সলিউশন নেই, কারণ তাকে ভাবতে শুধু স্থল নয়, স্থল, জল, আকাশ, 3 জায়গায় ওকে ভারতের সাথে যুঝতে হবে। ঐতিহাসিকভাবে আমি বিশ্বাস করি the yellow race can never be trusted, can never be trusted. they have ওরা আমাদের প্রচুর বিট্রে করেছে। ভারতবর্ষ এখন চীনা ষড়যন্ত্র, কোভিডের যেটা চারদিকে প্যান্ডেমিক হয়েছে, সেটা এক্সপোজ করার জন্য WHO-র এগেনস্টে একটা এনকোয়ারি হবে। তার চেয়ারম্যানকে ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষকে চাপে রাখা ওটা ওদের চিরকালের ফরেন পলিসি। এরই মধ্যে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সিনিয়র রিপোর্টার ওয়াং ওয়েন টুইট করে জানান, ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে 5 জন চীনা সেনার মৃত্যুর এবং 11 জনের আহত হওয়ার খবর মিলেছে। এরপরই সুর কিছুটা বদলে গ্লোবাল টাইমসের এডিটর ইন চিফ টুইট করে বলেন, আমি যতটা জানি তা হলো গালওয়ান উপত্যকায় শারীরিক সংঘর্ষে চীনের তরফেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এক্ষেত্রে সংখ্যাটা আর বলতে চাননি তিনি। তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই সংঘর্ষের ঘটনায় কোনো গোলাগুলি চলেনি বলেই সূত্রের খবর। সংঘর্ষের পর ভারত ও চীনা সেনার মেজর জেনারেল স্তরে বৈঠক হয়। মে মাসের শুরু থেকেই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, নাকুলা এবং প্যাগাং লেকের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় জমিতে ঢুকে ঘাঁটি গেড়ে বসে চীনা ফৌজ। খবর পেয়ে সেখানে মোতায়েন করা হয় ভারতীয় সেনা। সেই থেকে দুদেশের সেনার মধ্যে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। তবে এবার চীনা ফৌজের হামলায় ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। মোদী সরকারের কাছে চীনকে উচিত শিক্ষা দেওয়ার দাবি করেছে কংগ্রেস। এটা আমাদের কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং চীন সরকারের এই বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদ করতে চাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে, আপনার 56 ইঞ্চি ছাতি দেখে মানুষ আপনাকে প্রধানমন্ত্রী করেছিল। ভারতীয় সেনার উপর যে হামলা হয়েছে, সেই হামলার জন্য কর্নেল শহীদ হয়েছে, জওয়ান শহীদ হয়েছে। আমরা চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী চীনের এই হামলার বিরুদ্ধে যথাযোগ্য জবাব দিয়ে আপনি বদলা নিন। আমাদের সীমা সুরক্ষিত আছে,
আমাদের সৈনিকরা সচেতন আছেন, কেন্দ্রের সরকারও সচেতন আছে, কিন্তু কোনো পড়োশি দেশ যদি আমাদের অসচেতন, আমাদের অস্থির করতে চায় তার যোগ্য জবাব পাবে। আমরা চাই কথাবার্তার মাধ্যমে আর পড়োশির সঙ্গে শান্তি রেখে আমাদের দেশের উন্নয়ন করতে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পূর্ব লাদাখের পরিস্থিতি প্রশমিত করতে ভারত ও চীন সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। 15 জুন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের তরফে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা হওয়ায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দুতরফের লোকসান হয়েছে। চীন যদি উচ্চ পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত মেনে চলত তাহলে এই পরিস্থিতি এড়ানো যেত। ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সবসময় নিজের ভূখণ্ডেই সমস্ত কার্যকলাপ চালায়। চীনও সেটাই করবে বলে আমরা আশা করি। আমরা আলোচনার মধ্যে দিয়ে সীমান্তে শান্তি বজায় রাখার পক্ষে বিশ্বাসী। আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। গালওয়ান উপত্যকায় চীনের এই আগ্রাসন নিয়ে এদিন 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টি জানান প্রতিরক্ষা মন্ত্রী এবিপি আনন্দ। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংহ, তারা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তারা বৈঠক করছেন। এই মুহূর্তে যখন কথা বলছি তখন সেই বৈঠক চলছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমার সঙ্গে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাস, অবসরপ্রাপ্ত আরেক ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আমি জেনারেল রায়চৌধুরীর কাছে প্রথমে যাব। জেনারেল রায়চৌধুরী, প্রথম প্রশ্ন, যে হঠাৎ সীমান্তে এইভাবে চীন অ্যাগ্রেসিভ হয়ে উঠল, এর নেপথ্যে কি কোনো বিশেষ কৌশল আছে বলে আপনার মনে হয়? বলা যাচ্ছে না, কারণ চীন ভারতবর্ষের সঙ্গে খুশি নয় এই জন্যে যে ভারতবর্ষ এই যে লাদাখ বর্ডারে পা জমিয়ে বসেছে সেটা চীনের পছন্দসই হয়নি। প্লাস এই যে কোভিড হয়েছে যার জন্য দুনিয়ায় চীনের ওপর অনেক মানে ওকে দায়ী করা হচ্ছে, এই সমস্ত নিয়ে একটা পরিস্থিতি হয়েছে। তাই ভারতবর্ষ হয়তো ভেবেছে একটা সফট টার্গেট, নরম টার্গেটের একবার এদের সঙ্গে করেছি, হয়ে যেতে পারে, কিন্তু এটা তো সেটা হলো না। ঠিক ওদের সেই প্ল্যানটা বাতিল হয়ে গেল। সুতরাং এই লাদাখে ওরা একটা শো অফ স্ট্রেংথ করলো, তাতে কোনো খাটলো না। জেনারেল রায়চৌধুরী, অনেকে বলছেন এর পেছনে একটা অর্থনৈতিক কারণও থাকতে পারে। সেটা হচ্ছে চীনের প্রতি এই কোভিডের পরবর্তী সময় একটা অবিশ্বাস তৈরি হয়েছে বহু আন্তর্জাতিক কোম্পানির, ইনফ্যাক্ট গোটা পৃথিবীর একটা অংশের। এই বহু কোম্পানি কিন্তু এবার চীন ছেড়ে তারা অর্থনৈতিকভাবে ভারতের দিকে ঝুঁকতে পারে। এইটা আঁচ করে কি ভারতের ওপর চীন কোনো চাপ সৃষ্টি করছে বলে আপনার মনে হয়? নানা রকম, এটাও আমি শুনেছি যে এখন চীনে যেহেতু এই করোনা ইত্যাদি হয়ে ওখানকার যে অবাধ কমার্শিয়াল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট হলো, বাইরে থেকে লোক আসতো ওখানে করোনার মানে ডেভেলপমেন্টের জন্য, টাকা পয়সা করার জন্য, এবং চীন নিজের যে প্রতিপত্তি ফোকাস করার জন্য ভারতের সঙ্গে আন্ডারসেল করে ভালো জিনিস দিত, যেটা আমাদের লোকেরাই কিনতো, সেইটাতে একটু বাধা পড়েছে, খানিকটা বাধা পড়েছে। তাই এখন ভারতের সঙ্গে চীন খুশি নয়, সেই জন্য হতে পারে। রায়চৌধুরী, চীন সীমান্ত আমরা বেশ কিছুদিন ধরে সংবাদে পড়ছি যে ভারত রাস্তা তৈরি করছে, সেনা মোতায়েন করছে, বিমান ঘাঁটিগুলোকে আবার সচল করা হচ্ছে। এই পদক্ষেপগুলোর জেরে কি কিছুটা তাদের প্রতিপত্তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এই জন্য হামলা চালাতে পারে চীন? না, দিশেহারা চীন হয়নি, তবে ভারতও ইকুয়ালি দিশেহারা হয়নি। বলেছে যে এটা আমাদের এলাকা, এখানে আমরা যা আমাদের দরকার, রাস্তা হোক, বাড়ি হোক, যা ইচ্ছে হোক, কারখানা হোক, সব কিছু আমরা আমাদের এলাকায় করছি। সুতরাং এটাতে অন্য কোনো দেশের এ বিষয়ে বলার কিছু নেই। সেই থেকে চীনের সঙ্গে মানে ভারতের সঙ্গে চীন নারাজ আছে, সেই জন্য হয়তো এটা কনফ্রন্টেশনটা প্রয়োগ করেছে।
জেনারেল রায়চৌধুরী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে চীন আর পাকিস্তান এক নয়, তাই সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইক চীনের ক্ষেত্রে হয়তো এত সহজ হবে না। চীনের এই কৌশলের মোকাবিলা ভারত কিভাবে করবে এবং কিভাবে করা উচিত বলে আপনার মনে হয় জেনারেল রায়চৌধুরী? আমার মনে হচ্ছে চীনের সঙ্গে যদি মোকাবিলা করতে হয় তাহলে পাকিস্তানে যেরকম পাকিস্তানে ঢুকে গালে চড় মেরে এসেছি, সেটা কিন্তু চীনের ক্ষেত্রে হতে পারবে না। তাদের সঙ্গে মোকাবিলা হবে দেশের সীমানায়, এবং সেই সীমানাটা কোথায়? সেই সীমানাটা হিমালয় হচ্ছে 1, 2 নম্বর কিন্তু ভারত মহাসাগর, বড় সীমানাটা মহাসাগরে। সুতরাং ওখানেও চীনের সঙ্গে প্রচণ্ড কম্পিটিশন আছে, সেটাও চলছে। আমরা লাদাখের দিকে দেখছি, হ্যাঁ এখন সেটা হয়েছে, কিন্তু এর সঙ্গে লাগাতার চীনের সঙ্গে চীনের যে তেলের সাপ্লাই বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসছে ওরা, তাই ওইটাও একটা বড় সীমানা দুদিকেই। সুতরাং চীনের সঙ্গে বোঝাপড়াটা একটা বিস্তারিত ক্ষেত্রের উপরে করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। 2 অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাদের কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে অতীতে বারবার কিন্তু চীনা আগ্রাসন হয়েছে, ভারত প্রত্যেকবার তার কড়া জবাব দিয়েছে। ইতিহাসের পাতায় আসুন এই পর্যায়ে চোখ রাখুন। ভারত চীন সীমান্তে উত্তেজনা, বিনা প্ররোচনায় চীনের হামলা। গালওয়ান নদী সংলগ্ন এলাকা প্রায় 5 দশক ধরে ভারত চীন সংঘাতের সাক্ষী। 1962 সালে এই গালওয়ান উপত্যকার কাছে ভারতীয় সেনার পোস্ট ঘিরে ফেলে চীনা পিপলস লিবারেশন আর্মি। সেই সংঘাত গড়ায় যুদ্ধে। সেই যুদ্ধে ভারতের পরাজয় ঘটে। ভারতের বেশ কিছু এলাকা দখল করে চীন। 5 বছর পর চীনকে কড়া জবাব দেয় ভারত 1967 সালে। সেবার নাথুলা সেক্টরে একই রকম উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল চীন, কিন্তু সেবার ভারতীয় সেনা জবাব দিতে দেরি করেনি। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী দুদেশের মধ্যে গুলির লড়াইয়ে চীনা ফৌজের প্রায় 400 জন সেনার মৃত্যু হয়। শেষমেশ পিছু হটতে বাধ্য হয় চীনা ফৌজ। এরপর 1975 সালে চীনা ফৌজের হামলায় প্রাণ হারান ভারতীয় সেনার অসম রাইফেলসের 4 জওয়ান। 45 বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গালওয়ান উপত্যকায়। পাল্টা জবাব দিল ভারতও। এবিপি আনন্দ। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, প্রথম প্রশ্ন যেটা থাকবে, পাকিস্তানের মতো আমাদের চিরবন্ধু প্রতিবেশী তো ছিলই, এখন হঠাৎ চীনের এই আগ্রাসী হয়ে ওঠা, নেপালের ভূমিকাও বহু ভুরু কোঁচকাচ্ছে গোটা দেশে এই মুহূর্তে তাদের যে অবস্থান, দিল্লির মাথা ব্যথা কি বেড়ে গেল কূটনৈতিকভাবে? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন, কূটনৈতিকভাবে দিল্লির মাথা ব্যথা নিশ্চয়ই বেড়েছে, এবং সেটা দেখুন পলিটিক্যাল আর কূটনৈতিক এবং মিলিটারি, এই তিনটে সলিউশন আমাদের নিয়ে হাঁটতে হবে। এবার আমার কাছে যেটুকুনি আমি 3 দশক ধরে চীন যেটুকুনি, একটা প্রথম কথা, চীনকে বোঝার ক্ষমতা চীনাম্যানদেরও নেই। চীন যে কি করবে তারা নিজেরাও জানে। দ্বিতীয় কথা হচ্ছে যে চীনের এখন নানান রকম সমস্যা চলছে নিজেদের অভ্যন্তরে, যেমন আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে গেছে, তাদেরও দেশের বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে, কারণ রপ্তানি আমদানি বন্ধ হয়ে গেছে, এবং সেখান থেকে নজর ঘোরাবার জন্য এটা একটা ব্যাপার। আরেকটা যেটা জেনারেল শঙ্কর রায়চৌধুরী বললেন, উনি একটা হিন্ট দিলেন, আমি একটু ডিটেলে বলবো। সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন, আর আপনার সাউথ চায়না সি আর ইন্ডিয়ান ওশেন, এর মধ্যেই আসল খেলাটা হবে। হচ্ছে সেটা একটা ট্যাকটিক্যাল ব্যাপার, স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো কিন্তু সমুদ্রে হবে, মহাসমুদ্র। এবং সেইখানে যেমন যে প্রশ্নটা করলেন যে আমাদের একটু চাপ বাড়লো কিনা, নিশ্চয়ই চাপ বাড়লো, কিন্তু আমরা তো আর 1965 ইন্ডিয়া না। এখন ইন্ডিয়া একটি মহাশক্তিশালী দেশ ইকোনমিক্যালি, এবং চীন এটাকে ওয়াক ওভার করে যেতে পারবে না। আপনি একভাবে যেমন আমাদের বলছেন নেপাল আমাদেরকে পীড়া দিচ্ছে, তাহলে নেপালের মতো একটি মহাক্ষুদ্র দেশও যদি ভারতের মতো দেশকে পীড়া দিতে পারে, তাহলে ভারতের মতো একটা বিশাল চীনের মতো একটু বড় আমাদের দেশকে ভালো পীড়া দিতে, এবং সেই হিসাবে আমার মনে হয় এত চিন্তার কারণ নেই। কিন্তু এই সমস্যাটা যদি ডিপ্লোম্যাটিক্যালি বা পলিটিক্যালি সলভ করা যায় তাহলে কাম্য সেটা, কারণ কেউ চায় না যুদ্ধে হোক।
যদি যুক্ত হয়, আজকে যদি আপনি দেখেন চীন কিন্তু খালি ভারতবর্ষের সাথে না, ওপর থেকে চলুন অস্ট্রেলিয়ার সাথে ঝগড়া করে আছে, জাপানের সাথে ঝগড়া করে আছে, সেনকাকু আইল্যান্ড নিয়ে ঝগড়া করে আছে, ভিয়েতনামের সাথে অশান্তি চলছে, তাইওয়ানের সাথে চলছে, হংকং। এছাড়া চীন নিজের ইন্ডিয়ান ওশেন রিমে যেটা করেছে, পার্লস যেটা সি অফ পার্লস, সেই পলিসি, এবং সাউথ চায়না সিটা বলছে নিজস্ব। এই মুহূর্তে কিন্তু আমেরিকার 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার, এক একটা এয়ারক্রাফট জাহাজ থাকে, তারা প্রশান্ত মহাসাগরে ঘুরছে, এবং ইউএসএস নিমিট, ইউএসএস রোনাল্ড রিগেন, আর আরেকটি আমরা নামটা করছি না, এরা। এবং এই যে ব্যাপারগুলো হচ্ছে, তাতে ভারত কিন্তু এমন না যে ভারত এখন যুদ্ধ করলে একলা যুদ্ধ করবে, এবং সারা পৃথিবী নানান রকম ভাবে জড়িয়ে পড়বে। এই মুহূর্তে চীনের পৃথিবীতে 3টে বন্ধু দেশ আছে, পাকিস্তান, রাশিয়া এবং নর্থ কোরিয়া, এবং রাশিয়া কোন রকমের এগেইনস্টে যাবে না, কারণ তাদের নিয়ে আমরা যুদ্ধ করব। এবার ভারতের সাথে কি ব্যাপার হচ্ছে, কেন এটা হচ্ছে? প্রথম কথা, 2016 সালে আমরা হারকুলিস গ্লোব মাস্টার C-17 ল্যান্ড করি অরুণাচল প্রদেশে এবং দৌলত বে গোল্ডিতে, যেটা চীনকে প্রচন্ড ভাবে নাড়িয়ে দিচ্ছে, কারণ এটা পৃথিবীর বিশ্ব একটা বৃহত্তম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। তার মানে আমরা আমাদের ফোর্স মুভমেন্ট ক্যাপাবিলিটি দেখেছি যে খুব চটজলদি আমরা ওখানে ফোর্স আনতে পারবো। নেক্সট কথা, আমরা আর্টিকেল 370 তে জম্মু আর লাদাখ আলাদা আলাদা করে দিয়েছি, এবং জম্মু কাশ্মীরের জন্য পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা দাবি করতে শুরু করে দিয়েছি, এবং লাদাখের জন্য আমরা আকসাই চীন সম্বন্ধে চীন একটুখানি ওয়ারিড আছে। এবং তৃতীয় কথা হচ্ছে, চীনের যে শি জিনপিং, এর একটা সাম্রাজ্যবাদের একটা ইচ্ছে আছে, এবং তিনি চাইছেন সারা জীবনের জন্য এনাকে বানিয়ে দেওয়া হচ্ছে দেশের রাষ্ট্র, এবং তিনি চাইছেন নাম ছেড়ে যেতে। এবং তার জন্য তিনি যেটা করেছেন, একটা ওয়ান বেল্ট ওয়ান রোড একটা প্রকল্প বানিয়েছেন, এবং সেটা সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করেছেন, এবং ওই করিডোরটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা আমাদের জমি, তার মধ্যে ভারত এগুলোকে ভাঙচাল করবার চেষ্টা করছে। কিন্তু চীন সেটার জন্য নিজেদের সমস্ত অর্থশক্তি আমি আবার আপনার কাছে আসবো ব্রিগেডিয়ার দাস। অর্থাৎ ব্রিগেডিয়ার দাস যেটা বলছেন যে ইন্টারনাল এতগুলো সমস্যা থেকে মুক্তি পেতে একটা কৌশল, আমি আরেক ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। ব্রিগেডিয়ার সান্যাল, আমি যেটা জানতে চাইবো যে একের পর এক অভ্যন্তরেও কিন্তু বহু ইস্যুতে চীনের সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। কোথাও কি প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ঘরের সমস্যা থেকে নজর ঘোরাতে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমরা বারবার দেখে থাকি, যে এই একটা কৌশল, যে একটা সীমান্ত সংঘর্ষ, একটা উত্তেজনা বাঁধিয়ে দাও, যেটা অর্থনৈতিক, যে পোস্ট কোভিড যুগের অর্থনৈতিক সমস্যা থেকেও কিছুটা রেহাই পাওয়া যাবে, প্লাস হচ্ছে একাধিক ইস্যু যেগুলো ব্রিগেডিয়ার দাস বলছিলেন যে ইন্টারনাল প্রবলেম, সেইটা থেকে নজর ঘোরাতে এটা চীনের একটা কৌশল হতে পারে? না, চীনের ইন্টারনাল আর এক্সটার্নাল প্রবলেম যে ভুগছে, যা বাকি যে স্পিকাররা বলেছে, আর বিশেষ করে যে কোভিড-19-এর যে এফেক্টটা চীনেদের উপরে যেটা পড়েছে, চীনের লোকেরা খুব যে একটা অ্যাকসেপ্ট করেনি। চায়নার ফিলসফিকে আমাদের বুঝতে হবে। চায়না ফলোজ আ ফিলসফি অফ আনপ্রেডিক্টেবিলিটি। ও যে কোথায় কখন কি করবে প্রেডিক্ট করা খুব মুশকিল। এর জন্য আমাদের কি করতে হবে, যখন চায়না মিলিটারি বিল্ড আপ স্টার্ট করেছিল লেট মার্চ এপ্রিলে, ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিল, আর ইন্ডিয়াও করসপন্ডিং মিলিটারি বিল্ড আপ করেছে। এখন যতটা ট্রুপস চায়না ডিপ্লয় করেছে লাদাখে, ইন্ডিয়া অত ট্রুপসও ডিপ্লয় করেছে। ইন্ডিয়ার কাছে এখন প্রায় 190-200 খানা ট্যাঙ্ক ডিপ্লয় করেছে, প্রায় 100টা ইনফেন্ট্রি কম্প্যাক্ট ভেহিকল ডিপ্লয় করেছে, মডার্ন আর্টিলারি ইন্ডিয়া ডিপ্লয় করেছে। ইন্ডিয়া পাকিস্তানকে ক্লিয়ারলি বলে দিয়েছে, যদি মিলিটারি সংঘাত হয় আমরা তার প্রপার রিপ্লাই দেব। ওরা হয়তো কালকে হয়তো চেষ্টা করেছে ইন্ডিয়ার রেসপন্সটা কিরকম হবে। ইন্ডিয়া রেসপন্ড করেছে। আমি ইনিশিয়ালি যখন কমান্ডিং অফিসার 16 বিহার ওখানে গিয়েছিল, প্রায় 25-30টা লোক নিয়ে গিয়েছিল, আর নেক্সট 2-3 ঘন্টায় ওই স্ট্রেংথটা বিল্ড আপ করলো 800 থেকে 1000 ট্রুপস। একটা স্টেটমেন্ট দিয়েছে চাইনিজ ভাইস প্রিমিয়ার, উনি বিকেলে এই স্টেটমেন্টটা দিয়েছেন। উনি বলেছেন যে কোন দেশের কি ক্যাজুয়ালিটি হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো না, ডিসকাস করবো না, কেন কি এই সব স্টেটমেন্ট আর নাম্বারস, ক্যাজুয়ালিটিজ নাম্বার
লোকেদের উত্তেজিত করে। এর থেকে আমরা বুঝতে পারি হয়তো চায়না কিছুটা ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে কেউ জানে না। আমি এখানে ফিরে যাচ্ছি 1967 নাথুলা ওয়ার। আমাদের মিলিটারি রেকর্ড বলে ওই যুদ্ধে চায়না প্রায় 400টা ক্যাজুয়ালিটি হয়েছিল, আর ইন্ডিয়া লস্ট অ্যাবাউট 180, আমাদের 80টা ক্যাজুয়ালিটি হয়েছিল। চায়না স্টেটেড ফিগার হচ্ছে 65। তো চায়না সবসময় লোক, চায়না যে কোভিডেতে কতজন লোক মরেছে, কতজন লোকের লাশ গায়েব কেউ কেউ জানে না। একদম একদম। আমি আপনাদের দুজনের কাছেই আবার আসবো। আমি দ্রুত এখানে দেখাতে চাইবো যে কেন চীন এই অকারণ অ্যাগ্রেশন, কেন এই আগ্রাসন নীতি। দেখুন, ড্রাগনই চীনের প্রতীক, আর সেই চীনই এখন সীমান্তে রক্তচক্ষু দেখাচ্ছে। এতদিন যেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় চীনা সেনার ছোটখাটো সংঘাত বাজছিল, সেখানেই এবার চীনা হামলায় মৃত্যু হয়েছে এক কর্নেল ও ভারতীয় সেনার 2 জওয়ানের। কিন্তু কেন ভারতের বিরুদ্ধে হঠাৎ আগ্রাসন বাড়াচ্ছে চীন? কেন 3488 কিলোমিটার সীমান্তের একাধিক জায়গায় ক্রমশ আক্রমণাত্মক মেজাজ দেখাচ্ছে পিপলস লিবারেশন আর্মি? मुझे खुशी है कि प्रेसिडेंट ट्रंप की लीडरशिप में भारत और अमेरिका की फ्रेंडशिप और अधिक गहरी हुई है। বিশেষজ্ঞদের একাংশের মতে আমেরিকার সঙ্গে ভারতের বাড়তি বন্ধুত্বই নাপসন্দ চীনের। আন্তর্জাতিক স্তরে অস্ট্রেলিয়া, জাপান ও তাইওয়ানের সঙ্গে ভারতের বাড়তি বন্ধুত্ব মাথা ব্যথার কারণ চীনাদের কাছে। করোনা আবহে দেশে চীনা বিনিয়োগের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে ভারত, সেটাও হজম করতে হয়েছে চীনকে। সম্প্রতি ভারতকে G7 গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ভালোভাবে নেয়নি চীন। সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমসে যার কড়া সমালোচনা করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন এই সব কারণেই পাকিস্তানের পর কখনো নেপালকে প্রচ্ছন্ন মদত দিয়ে সীমান্ত বিতর্ক উস্কে দেওয়া, আবার কখনো লাদাখ থেকে সিকিম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা তৈরি করে নয়াদিল্লিকে বার্তা দিতে চাইছে বেজিং। इसका कारण है उनकी अंदरूनी हालत, उनका जो स्ट्रेस है, चैलेंजेस है, और उनके ऊपर में पूरा विश्व से जो दबाव आ रहा है, इसीलिए वो चारों तरफ एक अग्रेसिव सा पोस्चर लेकर बैठा है। वो है असली कारण। বিশেষজ্ঞদের আরেকাংশের মতে একই সঙ্গে করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে মুখ খুলেছে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ। তা থেকে নজর ঘোরাতেই সীমান্তে উত্তেজনা তৈরি করছে চীন সেনা। সাম্প্রতিক অতীতে ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ শুরু হয় 2017 সালের ডোকলামে রাস্তা তৈরি নিয়ে। সীমান্তে চীনা সেনার চোখে চোখ রেখে প্রায় 2 মাসের বেশি সময় ধরে দাঁড়িয়ে ভারতীয় সেনা। শেষমেশ পিছু হটতে হয়েছিল চীনকে। जानकार मानते हैं कि डोकलाम विवाद में चीन को पीछे हटना कतई बर्दाश्त नहीं हुआ था। इसके अलावा चीन के भन्नाने की दूसरी वजह भी थी, जैसे अक्सर चीन पर भारत के दावे का बयान, जम्मू कश्मीर से धारा 370 हटाना और साथ ही लद्दाख को एक अलग केंद्र शासित प्रदेश बनाना। ডোকলামের ওই ঘটনার পর থেকেই ভারত চীন সীমান্তে মিলিটারি স্ট্র্যাটেজি ঢেলে সাজানোর উপর জোর দেয় ভারত। ভারত চীনের 3488 কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 73টি স্ট্র্যাটেজিক রোড তৈরির সিদ্ধান্ত নেয় ভারত। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইতিমধ্যে 61টি রাস্তা তৈরি হয়ে গিয়েছে, বাকি 12টি রাস্তার কাজও চলছে জোর কদমে, যাতে বাধা দিতে চেষ্টা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। যদিও দিল্লির তরফে বেজিংকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে ভারত নিজের সীমানার মধ্যেই রাস্তা তৈরি করছে, আর এই কাজ কোনোভাবেই থামানো যাবে না। শুধু রাস্তাই নয়, একের পর এক স্ট্র্যাটেজিক ব্রিজও তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন, যার সাহায্যে খুব সহজেই ভারতীয় সেনা পৌঁছে যাচ্ছে একেবারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকার মতো দুর্গম এলাকায় এতদিন পায়ে হেঁটে নজরদারি চালাতে হতো ভারতীয় সেনাকে, কিন্তু স্ট্র্যাটেজিক রোড তৈরির ফলে এখন গাড়ি করেই সেই সব এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে পৌঁছে যাচ্ছে ভারতীয় জওয়ানরা। 8 मई को जो दारचूला लिपुलेख सड़क है उसका उद्घाटन किया, तो पक्का चाइना ने उसको बहुत ही गंभीरता से देखा। जिस प्रकार से दरबुक श्योक दरबुक डीबीओ की सड़क है 255 किलोमीटर की, जिसके ऊपर में 37 ब्रिजेस हैं और हाई एल्टीट्यूड के इलाके में है। जिस प्रकार जो एडवांस लैंडिंग ग्राउंड जो डीबीओ में और न्योमा में उनको तैयार किया, तो ये तो उन्होंने पक्का नोटिस किया है। লাদাখ সিকিমের মতো দুর্গম এলাকাতেও এখন ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন করেছে ভারতীয় সেনা। ট্যাঙ্ক ছাড়াও বোফোর্সও মোতায়েন করা হয়েছে চীন সীমান্তে।
আমেরিকার থেকে কেনা আল্ট্রালাইট হবিটজার M777 কামানও মোতায়েন রয়েছে সেখানে। পাশাপাশি হঠাৎ করে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় আনা হয়েছে ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল বা আইসিভি। 2019 সালে পূর্ব লাদাখে চীন সীমান্তে সেনা মহড়া করে ভারত দেখিয়ে দিয়েছে এখন আর শুধু পদাতিক বাহিনী নয়, ট্যাঙ্ক রেজিমেন্ট, ইউএভি, স্পেশাল ফোর্সও প্রতি মুহূর্তে তৈরি রয়েছে। চোখের পলকে পাল্টা হামলা করতে তৈরি করা হয়েছে ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ বা আইবিজি। পশ্চিমবঙ্গের পানাগড়ে পাহাড়ে লড়ার জন্য তৈরি করা হচ্ছে মাউন্টেন স্ট্রাইক কোরকে। একদিকে স্ট্র্যাটেজিক রোড ব্রিজ বানিয়ে একেবারে এলএসি পৌঁছে গিয়ে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা, অন্যদিকে সেনার আধুনিকীকরণ করা। বিশেষজ্ঞরা বলছেন এটাও ভারতের বিরুদ্ধে চীনা আগ্রাসনের অন্যতম কারণ। এবিপি আনন্দ। আমি এই প্রতিবেদনের শেষ অংশটা নিয়ে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে। ব্রিগেডিয়ার দাস, ডোকলাম সংঘর্ষের পর থেকে আমরা দেখছি ভারত কিন্তু ক্রমশ তার নীতিটা পাল্টাচ্ছে। ভারতের ক্ষেত্রে এতটা অ্যাগ্রেসিভ নীতি কোনোদিন ছিল না। 61টা রাস্তা শোনা যাচ্ছে তৈরি হয়ে গেছে, লাদাখ সিকিম সীমান্তের মতো এলাকায় ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন করেছে, এবং এই যে রাস্তা তৈরি, ভারী গাড়ি নিয়ে যাওয়ার যে পুরো বিষয়টা অনেক সহজ হয়ে গেল। আপনার কি মনে হয় যে এখান থেকে চীনের কোনো ইনসিকিউরিটি বা ভয় তৈরি হয়েছে, সেই জন্য এইভাবে রিয়াক্ট করছে, এতটা অ্যাগ্রেসিভ, পাল্টা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে চীন? হ্যাঁ, নিশ্চয়ই চীনের কাছে এটা মেনে নেওয়া কষ্টকর হচ্ছে যে পৃথিবীর রঙ্গমঞ্চে ভারত আবার একটা বড় আসন নিচ্ছে, এবং সেটার একটা প্রধান কারণ হচ্ছে যে ভারত কূটনৈতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে কোন রকমে। ব্রিগেডিয়ার দাস, আপনাকে থামালাম। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে অন্তত 10 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে এই সীমান্ত উত্তেজনায়। অন্তত 10 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ব্রিগেডিয়ার দাস, এই মাত্র পিটিআই জানালো। আমরা একজন কর্নেল এবং 2 জন সেনা জওয়ানের কথা বলছিলাম, পিটিআই জানাচ্ছে অন্তত 10 জন, অর্থাৎ ক্রমশ বড় আকারের চেহারা নিচ্ছে এই ঘটনা। যারা আহত হয়েছিলেন আস্তে আস্তে হয়তো তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বা মেডিকেল পরে স্ক্যাম করে গেছে, এবং আমার মনে হয় এই মুহূর্তে বডি কাউন্টটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না, কারণ যদি এই বডি কাউন্টের উপরে পুরো দেশে এসকালেশন হয় তাহলে সেই এসকালেশনটা দেশের পক্ষেই ক্ষতি হবে। কিন্তু ধরুন ব্রিগেডিয়ার দাস, এই কতটা ভয়াবহ হতে পারে ফেস অফ, মানে গোলাগুলি ছাড়া ফেস অফে 10 জনের মৃত্যু তো মারাত্মক, মানে কিভাবে এটা সম্ভব? সুমন, এটা একটা জিনিস আপনাকে জানাই, এটা একটা নতুন ব্যাপার হয়েছে। আগে এরকম খুশি মারপিট ধাক্কাধাক্কি হতো, কিন্তু এইবার চীন দেশের যারা সৈনিক তারা আগায় লোহার নাল লাগিয়ে এসেছিল মারবার জন্য প্রস্তুত হয়। এটা একটা নতুন ব্যাপার, মানে অস্ত্রটা আনিনি, এক্সপ্লোসিভ চালবো না, কিন্তু মারবার জন্যই এসেছিলাম। এবং এই ডিসিশনটা কোন চীনে কোন লোকাল লেভেলে কিছু হয় না। ভারতের মতো তো ডেমোক্রেসি নেই, যার হয়, এবং চীন আজকে যেটা করে সেটা 10 বছর আগে থেকে ঠিক করে। তো এটা পরিকল্পনা মাফিক চলছে, কিন্তু কখনো কখনো এই পরিকল্পনায় যে কোনো ডিক্টেটরিয়ারই পরিকল্পনা অনেক সময় ভুল হয়ে যায়। কখনো কখনো ভারতকে এরা আন্ডার এস্টিমেট করেছে, কারণ এক সময় ভারতের চীনের বেশি শক্তির কাছে ভারত এবং প্রায় 40,000 স্কোয়ার কিলোমিটার আমাদের দেশে দিয়ে দেওয়া, এবং সেইখানে এখন যেটা দেখা যাচ্ছে যে ভারত একটা হয়ে এসেছে, এবং হালেই অস্ট্রেলিয়ার সাথে একটা চুক্তি সাইন হয়েছে যেখানে আমাদের যুদ্ধ জাহাজ নৌবাহিনী অস্ট্রেলিয়ার সমস্ত কিছু ব্যবহার করতে পারবে। একদম একদম, আমি আপনার কাছে আসবো। আমি দ্রুত একবার ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। ব্রিগেডিয়ার সান্যাল, আবার বলবো যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক চলছে, তার মধ্যেই খবর আসছে, সংবাদ সংস্থা জানাচ্ছে যে এই ফেস অফে 10 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আমি বলছি যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এই ফেস অফ, এবং এর ইমিডিয়েট প্রতিক্রিয়া আপনাকে জানিয়ে রাখি। কিছুক্ষণ আগে দেখালামও যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তরফে, ভারতবর্ষের প্রধান বিরোধী দলের তরফে এই শব্দ উচ্চারণ করছে যে জবাব চাই, বদলা নিতে হবে। অর্থাৎ উড়িতে আমরা জানি 19 জন জওয়ানের মৃত্যুতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, এখানে 10 জন ইতিমধ্যেই। দেশ জুড়ে একটা কিন্তু ওই জবাব চাই শব্দবন্ধটা বিরোধী দল, প্রধান বিরোধী দল তারাও দাবি করছে। অর্থাৎ সরকারের ওপর একটা পাল্টা জবাব নেওয়ার চাপ কিন্তু ক্রমশ বাড়বে।
ব্রিগেডিয়ার সান্যাল। না না, আমাদের 10টা ক্যাজুয়ালিটি হয়েছে, হয়তো আরো বাড়বে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়ার রেসপন্সটা কি হবে। এখন ইন্ডিয়ার রেসপন্সটা কোথায় হবে, কিরকম ভাবে হবে, কেউ জানে না। আর এই যে 10টা ক্যাজুয়ালিটি যে জানানো হলো, কিছুটা আমরা ইন্টারন্যাশনাল সিম্পাথি পাবো, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল সিম্পাথি পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি না, এর রেসপন্সটা কিরকম ভাবে হবে। লাদাখে অনেকগুলো ফ্ল্যাশ পয়েন্টস আছে যেখানে ইন্ডিয়া রেসপন্ড করতে পারে। বেশ, সত্যি কথা, ফায়ারিং হয়েছে কিনা এখনো কেউ জানে না, কেন কি যখন আমাদের বলা হয়েছিল যে একটা বর্ডার কনফিগারেশন হয়েছে, দুই দেশের সঙ্গে সঙ্গে বললো না ফায়ারিং হয়নি। ঠিক, এখন আস্তে আস্তে সত্যি জানতে পারবো। আর ইন্ডিয়ারও একটা কাউন্টার রেসপন্স করার ক্ষমতা আছে। ইন্ডিয়ার যে বিল্ড আপ করেছে ওই সেক্টরে আর এন্টায়ার এরিয়ায়, এখন ইন্ডিয়া কিরকম ভাবে কোন জায়গায় রেসপন্ড করবে, ওর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক, আপনার সঙ্গে আমি একমত যে কোন রকম গোলাগুলি ছাড়া 15 জন, চীন ইতিমধ্যেই 5 জনের কথা বলছে, ভারতে পিটিআই জানাচ্ছে 10 জন, 15 জনের মৃত্যু হলো গোলাগুলি ছাড়া। আমি জানি না, আপনারা অনেক ভালো বলতে পারবেন এটা কিভাবে সম্ভব। না, এটা এখন ফিজিক্যাল অল্টারেশন যে হয়েছে, আমি যেটা জানতে পেরেছি চাইনিজ আর্মি বেশ প্রিপেয়ার হয়ে এসেছিল, ওই লাঠিতে মধ্যে ওই নেলস লাগানো, পেরেক টেরেক লাগানো নিয়ে ওই সব ব্যবহার করে, স্টিল রডস ব্যবহার করেছে। ইন্ডিয়ানসরাও রেসপন্ড করেছে। আমরা এখনো খবর পাইনি যে চায়নার এক্স্যাক্ট ক্যাজুয়ালিটিস কি হয়েছে। এখন যে বর্ডার যে লড়াইটা যে শেষ হয়ে গেছে এটা কেউ বলতে পারে না। আর ইন্ডিয়ার মিলিটারি প্রিপারেশন কত ভালো আছে এটা হয়তো সময় বলে দেবে। সো when we will respond, কোন জায়গায় আমরা রেসপন্ড করব, এই অপশনটা আমাদের কাছে আছে। আর আমরা চায়নাকে আগে থেকেই বলে দিয়েছি, ইন কেস অফ আ মিলিটারি কনফিগারেশন we will respond। আমরা চায়নাকে আগে এটা বলে দিয়েছিলাম। এখন দেখি রেসপন্ড কি করে করা হয়। একদম, আমি দ্রুত দর্শকদের দেখাতে চাইবো যে মে মাসের শুরু থেকে কিন্তু একের পর এক ঘটনা এই চীন ভারত সীমান্তে হচ্ছে এবং কিভাবে ক্রমশ সীমান্তে উত্তেজনা পারদ চড়ছে। দেখুন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চীন ভারত বিবাদ বহু যুগের। অরুণাচল প্রদেশ এবং লাদাখের বহু অংশকেই নিজেদের বলে দাবি করে বেজিং, কিন্তু পাল্টা ভারতের বরাবর একটাই কথা, ভারতীয় ভূখণ্ডের ওপর চীনের কোনো অধিকার নেই। 2017 সালে ডোকলামে 67 দিন ধরে মুখোমুখি হয়েছিল ভারত ও চীনা সেনাবাহিনী। শেষ পর্যন্ত উহানে মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু তারপরও বারবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উস্কানি দিয়েছে চীন। কখনো ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে, কখনো দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে, কখনো পাথর ছোঁড়াছুড়ি। এরই মধ্যে করোনা নিয়ে গোটা বিশ্ব যখন ব্যস্ত, তখন হঠাৎ করেই নিজেদের দেশে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পরই সীমান্তে আগ্রাসী হয়ে উঠতে শুরু করে চীন। 5 ও 6 মে লাদাখের প্যাংগং লেকের কাছে ভারত ও চীনের সেনার মধ্যে হাতাহাতি হয়। এর ঠিক 3 দিন বাদে অর্থাৎ 9 তারিখ সিকিমের নাকুলায় ফের দুই পক্ষ বিবাদে জড়ায়। এরপরই চীন ও ভারত দুদেশই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করতে শুরু করে। 12 মে সীমান্তের কাছাকাছি চীনের চপার উঠতে দেখা যায়, পাল্টা ভারত ও সুখোই যুদ্ধ বিমান পাঠায়। 23 মে সীমান্তে দুদেশের মধ্যে উত্তেজনার মাঝে লেহতে 14 নম্বর কর্পের সদর দপ্তরে যান সেনাপ্রধান মনোজ নারাভনে। 26 মে 3 বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। 28 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। 2 জুন চীন ও ভারতের মেজর জেনারেল পদমর্যাদার অফিসারদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু তাতে সম্পূর্ণ সমাধান সূত্র মেলেনি বলেই খবর। 6 জুন ফের একবার সীমান্তে উত্তেজনা কমাতে বৈঠকে বসেন ভারত ও চীনের সেনাবাহিনীর প্রতিনিধি দল, কিন্তু লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চীনের বাহিনীর মধ্যে 6 দফায় আলোচনার পরও কোনো লাভ হয়নি। গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুদেশই বাড়তি সেনা মোতায়েন করে। এই উত্তেজনায় ঘি ঢালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত চীন মধ্যস্থতা প্রস্তাব। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারত ও চীন দুদেশকেই জানিয়েছি যে আমেরিকা প্রস্তুত, সীমান্তে বিবাদ নিয়ে মধ্যস্থতা করতে আমরা ইচ্ছুক। কিন্তু নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাব জানান,
সীমান্তে পরিস্থিতি পরিচালনায় আমাদের সৈনিকরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ করেছেন এবং সীমান্তে যে কোনো সমস্যা সমাধানে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনেছেন তারা। সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় রাহুল গান্ধী টুইটে লেখেন, চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা সংকটের সময় নানা জল্পনা অনিশ্চয়তায় জ্বালানি সঞ্চার করছে। প্রকৃত কি ঘটনা ঘটেছে ভারত সরকার তা জানান। 13 জুন ভারতীয় সেনাপ্রধান জানান, চীন সীমান্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু এরই মধ্যে সোমবার রাতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দুদেশের বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং 45 বছর পর মৃত্যুর ঘটনা ঘটল। এবিপি আনন্দ। এই মুহূর্তে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে 10 জন নয় 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আবার বলছি, অত্যন্ত দুর্ভাগ্যের খবর। এএনআই জানাচ্ছে 10 জন নয় 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে বলা হচ্ছে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। চীন যদি আগের চুক্তি মানত তাহলে এটা এড়ানো যেত। আমরা অর্থাৎ ভারত আমাদের ভূখণ্ডের মধ্যে ছিলাম। আমরা আশা করব চীনও তার ভূখণ্ডের মধ্যে থাকবে। আমরা সামরিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখায় বিশ্বাসী। আমরা আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আবার বলছি, এএনআই জানাচ্ছে 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে, 20 জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। আমি আবার বলছি, ভারতীয় বিদেশ মন্ত্রক এই মুহূর্তে যে বিবৃতি জারি করছে তাতে বলা হচ্ছে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। চীন যদি আগের চুক্তি মানত তাহলে এটা এড়ানো যেত। আমরা আমাদের ভূখণ্ডের মধ্যে ছিলাম। আমরা আশা করব চীনও তার ভূখণ্ডের মধ্যে থাকবে। আমরা সামরিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখাতে বিশ্বাসী। আমরা আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। দ্রুত প্রতিক্রিয়ার জন্য যাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে। ব্রিগেডিয়ার দাস, 20 জন, সংখ্যাটা 20 জনে দাঁড়াচ্ছে আমাদের তরফে, চীনের তরফে 5 জন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, পাচ্ছি ব্রিগেডিয়ার দাস। হ্যাঁ, এটা একটা অত্যন্ত বড় নাম্বার, কিন্তু 20 জনটা মানে এইটা আনএক্সেপ্টেবল জায়গায় চলে যাচ্ছে এবং এখন ডিএসকেলেশন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আমার মনে হয় যে এই মুহূর্তে এই রকম ভাবে এত ক্যাজুয়ালিটি হয়েছে এবং এইখানে পলিটিক্যাল লিডারশিপের দরকার আছে সামনে এগিয়ে আসার, কারণ এটা আনএক্সেপ্টেবল ক্যাজুয়ালিটি। 2 জন 3 জন 4 জন এতক্ষণ অব্দি আলাদা ছিল। এই 20 জনের ফিগারটা আমার মনে হয় না যুদ্ধ ছাড়া এটাকে মেনে নেওয়া যায় এবং এখানে যদি এসকালেট করতে হয় মিলিটারি এসকালেশনের প্রয়োজন আছে। একদম। ইতিমধ্যেই সরকারের ওপর থেকে বিরোধীদের চাপ বাড়ছে। আমি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। ব্রিগেডিয়ার সান্যাল, এই মুহূর্তে আপনার সঙ্গে যখন কথা বলছি, বিভিন্ন বিরোধী দল তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন যে জবাব দেওয়ার জন্য। অধীর চৌধুরী বলছেন, বদলা শব্দটা ব্যবহার করছেন। পি চিদম্বরম এই মুহূর্তে টুইট করেছেন, দেখতে পাচ্ছি, যে প্রধানমন্ত্রী কেন নীরব আছেন, তার বিবৃতি প্রয়োজন, তাকে জবাব দিতে হবে এবং চীনকে জবাব দিতে হবে ভারতের তরফ থেকে। নিঃসন্দেহে চাপ বাড়ছে। আবার বলছি, সংখ্যাটা এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী আমরা হারিয়েছি 20 জনকে, এনআই বলছে। ব্রিগেডিয়ার সান্যাল। না দেখুন, আমরা 3 থেকে 10 করলাম, 10 থেকে 20টা আমরা অ্যাকসেপ্ট করছি। চায়না নিজের ক্যাজুয়ালিটিস এখনো অ্যাকসেপ্ট করেনি। আমাদের কাছে মিলিটারি অপশনটা এখনো আছে। আমরা কোন জায়গায় কিরকম ভাবে এসকালেট করতে পারি সেই ক্ষমতাটা ইন্ডিয়ার কাছে আছে। ওটা আজকে করব কিংবা কালকে করব এটা কেউ জানে না। মিলিটারি লেভেলের যে প্রিপারেশন, রিয়াকশন যেটা দরকার সেটা হবে। এখন ডিপ্লোম্যাসিতেও এখন কথাবার্তা চলছে, পলিটিক্যাল লেভেলে কথাবার্তা চলছে। নেক্সট 3-4 দিনের মধ্যে সিচুয়েশনটা ফ্লুইড থাকবে, কিন্তু ইন্ডিয়া যদি রিয়াক্ট যদি করে কোনো জায়গায়, এটা আমাদের আশ্চর্য হওয়ার কথা নয়। একদম। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এএনআই জানাচ্ছে চীনের তরফে মৃত এবং আহত মিলিয়ে সংখ্যাটা 43। আবার বলছি, চীনের তরফে মৃত এবং আহত মিলিয়ে সংখ্যাটা
43 জানাচ্ছে এএনআই। এই এএনআই সংবাদ সংস্থাই মিনিট 5 আগে জানিয়েছে যে ভারতীয় সেনা 20 জনকে আমরা হারিয়েছি। আমি এইখানে আরেকবার ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতি পড়ে শোনাবো। আপনাদের মনে করিয়ে দেবো যে এই মুহূর্তে যখন কথা বলছি তখন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করছেন। ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলছে চীন যদি তাদের আগের চুক্তি মানত তাহলে এটা এড়ানো যেত। দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অর্থাৎ ভারত আমাদের ভূখণ্ডের মধ্যে ছিলাম, আমরা আশা করব চীনও তার ভূখণ্ডের মধ্যে থাকবে। আমরা সামরিক এবং কূটনৈতিক আলোচনা করে শান্তি বজায় রাখায় বিশ্বাসী। আমরা আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতি। কিন্তু কথাটা হচ্ছে চীনকে কতটা ভরসা করা যায়, কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতকে চীন বারবার বিপদে ফেলার চেষ্টা করেছে, সেটা সীমান্ত সমস্যা হোক কিংবা কিছুদিন আগে আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানেই আলোচনা করেছিলাম রাষ্ট্রসংঘের যে জঙ্গি তালিকা, সেখানে মাসুদ আজহারের নাম নথিভুক্ত করতে চেয়েছিল ভারত, বাধা দিয়েছিল কে? চীন। দেখুন, ৪৫ বছর পর চীনা ফৌজের হামলায় প্রাণ হারালেন অন্তত ২০ জন ভারতীয় সেনা। সংবাদ সংস্থা এনআই সূত্রে এমনটাই খবর। এনআই এর আরো বক্তব্য, চীনের তরফে আহত মৃতের সংখ্যা ৪৩। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মুখে আলোচনার কথা বললেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন এত আগ্রাসী হয়ে উঠল কেন? পরিস্থিতি অশান্ত করে তুলছে কেন? কূটনীতিকরা বলছেন এটাই চীনের প্রবৃত্তি। চীনকে কখনোই বিশ্বাস করা যায় না। 5 দশক আগে চীনকে বিশ্বাস করে ঠকেছিলেন জওহরলাল নেহেরু, আর আজও একই আচরণ করে চলেছে চীন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইকে সমর্থন দিয়েছিলেন। তারপর চিয়াং কাই শেককে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন চৌ। কিন্তু 1962 সালে সেই চৌ এন লাই ভারতকে আক্রমণ করে নেহেরুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, যে ধাক্কা নেহেরু কাটিয়ে উঠতে পারেননি। বর্তমানে মোদি জমানাতেও একই ঘটনা পরম্পরা ঘটে চলেছে। ক্ষমতায় আসার পর থেকেই চীনের উদ্দেশ্যে বন্ধুত্বের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। 2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই বছরের সেপ্টেম্বরে ভারতে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাকেও তার স্ত্রীকে নিজের রাজ্য গুজরাটে নিয়ে যান মোদি। খাদির পোশাক পরে সবরমতী আশ্রমে সময় কাটান জিনপিং। সবরমতীর তীরে চীনের প্রেসিডেন্টের জন্য বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা করেন মোদি। নদীর তীরের ঝুলাই বসে সস্ত্রীক গুজরাটের গরবা নৃত্য উপভোগ করেন চীনের প্রেসিডেন্ট। 2015 সালে চীন সফরে যান নরেন্দ্র মোদি। চীনা প্রেসিডেন্ট তাকে হুবেই প্রাদেশিক জাদুঘর ঘুরিয়ে দেখান। কিন্তু এরপর 2017 সালে জোকোলামে চাপ বাড়াতে শুরু করে চীন। জোকোলাম বিতর্কের মাঝে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ফের বেজিংয়ে যান মোদি। 2018 সালে একটি সম্মেলনে যোগ দিতে ফের চীনে যান তিনি। গত বছর চীনের প্রেসিডেন্ট ভারতে আসেন, তাকে মহাবলীপুরম মন্দির ঘুরে দেখান মোদি। প্রধানমন্ত্রী মোদি ভেস্তির তামিল পোশাকে সাদা শার্ট এবং একটি অঙ্গবস্ত্র পরে শিকে সঙ্গে নিয়ে অর্জুনের তপস্যা, কৃষ্ণের বাটার বল, পঞ্চরথ এবং মন্দিরের সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলি ঘুরে দেখান। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই রাষ্ট্রপ্রধান। মমল্লপুরম সমুদ্র সৈকতে তাজ ফিশারম্যান কোভ রিসর্টে দুজনের দীর্ঘক্ষণ বৈঠকও হয়। কিন্তু ফের এবার নিজের স্বরূপ দেখালো চীন। सीमा में घुसपैठ के तथाकथित चीनी दुस्साहस पर मोदी सरकार ने मौन साध लिया। कथित तौर पर यह घुसपैठ गलवान नदी वैली, हॉट स्प्रिंग्स और पेंगोंग सो झील के इलाके में हुई। भारत की सुरक्षा व क्षेत्रीय अखंडता से कोई समझौता स्वीकार नहीं किया जा सकता। एक्चुअल लाइन ऑफ कंट्रोल के घिरे ए ব্যাপারেতে তৎপরতার সঙ্গে দুই দেশের বৈদেশিক দপ্তরের মন্ত্রীদের পক্ষ থেকে অবিলম্বে বসা এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা। চীন ভারত দুটো বড় দেশ, তাদের কোনোভাবেই এই ধরনের খুচখাচ অ্যাটাক কাউন্টার অ্যাটাক করার দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান হবে না। ভারতের আপত্তি উড়িয়ে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে দেশের নতুন মানচিত্র পাশ করিয়েছে নেপাল। নতুন মানচিত্রে লিম্পিয়াধুরা, লিপুলেক গিরিপথ এবং কালাপানি অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই অঞ্চল দিয়ে চীন সীমান্ত পর্যন্ত সম্প্রতি পাকা সড়ক তৈরি করেছে ভারত, সামরিক কৌশলগতভাবে যা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লির দাবি, ভারতের প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকাকে নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে নেপাল। চীনের প্ররোচনাতেই একদা ভারতের বন্ধু দেশ বলে পরিচিত নেপালের এই পদক্ষেপ বলে মনে করছে নয়াদিল্লি। অর্থাৎ পাকিস্তান তো আগে থেকে ভারতের মাথা ব্যথার কারণ ছিলই। এবার চীনের হঠাৎ আগ্রাসন এবং নেপালের এহেন ভারত বিরোধী আচরণ নয়াদিল্লির সমস্যা বাড়াচ্ছে বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।
चीन के मामले में जो स्ट्रेटजी है वो साफ है, झुकेंगे न झुकेंगे। हम अपनी सीमा के अंदर जिस तरह की घुसपैठ हुई 2012 के अंदर या उससे पहले, वैसी घुसपैठ जब भी हुई तब भी हम देश के साथ खड़े थे। চীনের আচরণের প্রতিবাদে চীনা সামগ্রী বয়কটে ডাক দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। চীন থেকে আমদানি করা হয় এমন 500টি জিনিসের তালিকা তৈরি করে সেই জিনিসগুলি বয়কটের ডাক দিয়েছে তারা। এবিপি আনন্দ।